আমাদের অবস্থানগত কারণে আমাদের এই ধরনের দুর্যোগগুলো আমাদের প্রতি বছর নানাভাবে মোকাবেলা করতে হয়। আমাদের এখানে যতগুলো বড় দুর্যোগ আছে তার মধ্যে জলোচ্ছ্বাস উপকূলীয় অঞ্চলে, আবার কোনো কোনো অংশে হচ্ছে বন্যা। এখন নতুন আর একটা উপসর্গ যুক্ত হয়েছে, এটি হলো ভূমিধস। পাহাড়ি অঞ্চলে প্রতি বছর এটি হচ্ছে। ভূমিকম্প আমরা যেভাবে অনুধাবন করছি এবং আলোচনা করছি তার থেকে বোঝা যায় যে এটিও একসময় বড় রকমের প্রাকৃতিক বিপর্যয় হিসাবে আমাদের পেছনে তার অবস্থান করছে। কিন্তু আমরা এই জায়গাগুলোতে যে ধরনের সতর্কতা এবং প্রস্তুতি থাকা দরকার দুর্যোগের পরে, সেই জায়গাটায় সম্ভবত আমাদের একটা গাফিলতি আছে। আপনি ভূমিকম্পের পর কতগুলো পরবর্তীতে প্রস্তুতি আপনাকে থাকতে হবে, এবং যাতে এই বিপর্যয়ের পরে মানুষকে উদ্ধার করা, এই ধরনের যে আয়োজনগুলো আছে, এবং এটি পাবলিকের ভেতর থেকে ভয়েসটা যে রেইজ করা। আমি দেখি যে আমাদের এখানে এই দুর্যোগটা আমরা এক ধরনের ঠাট্টার জায়গায় নিয়ে গেছি। ভূমিকম্প হওয়ার পর সোশ্যাল মিডিয়া আপনি দেখবেন সবাই বলছে কে নাড়া দিল, কিভাবে নাড়া দিল। কিন্তু এটি যে একটা বিপদের লক্ষণ এবং এর ভেতর থেকে একটা বড় বিপর্যয় হতে পারে, এবং এই বিপর্যয় থেকে উদ্ধার রক্ষা, তার জন্য কতগুলো প্রস্তুতি থাকা দরকার। এবং আমাদের সক্ষমতার দুর্বলতা থাকার পরেও আমাদের যে ভয়েসটা তোলা দরকার সরকারের কাছে, রেসপন্সিবল অথরিটির কাছে, আপনি খেয়াল করে দেখবেন যে সেই বিষয়ে কোনো আলোচনা নেই। এবার আসি বন্যার জায়গায়। বন্যার জায়গায় একটা ইতিবাচকতা আমি দেখি, সেটি হলো একসময় আমরা ছোটোবেলায় ঠাট্টা করতাম আমাদের আবহাওয়া অধিদপ্তরের বার্তাগুলো নিয়ে। এখন কিন্তু আবহাওয়া অধিদপ্তর তার যান্ত্রিক আধুনিকায়নের কারণে তাদের যে পূর্ব সতর্কতা, সেই সতর্কতা কিন্তু কাজে লাগছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে 3 দিন আমাদের এখানে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এটি কিন্তু তারা বলেছে। আবার আজকে দেখলাম যে 16 তারিখ থেকে বৃহস্পতিবার থেকে এটি আবার বাড়তে পারে। আজকে কিন্তু কোথাও কোথাও রোদ দেখা যাচ্ছে। তার অর্থ হচ্ছে যে সতর্কতাটা আমরা কতটুকু কাজে লাগাবো এবং তার প্রেক্ষিতে প্রস্তুতি কতটুকু নিব। অনেক বছর পর পার্বত্য অঞ্চলে আমাদের সাধারণত বন্যাটা আমরা দেখি উত্তর অঞ্চলের যে বেল্টগুলো আছে সেখানে। এবার কিন্তু পার্বত্য অঞ্চলে বন্যার প্রকোপটা বেশি এবং 50-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। একটু আগে দেখলাম চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, তাদের পক্ষ থেকে একটা তথ্য দেওয়া হয়েছে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কি। আমার যদিও এই মুহূর্তে এই ফিগারটা পারফেক্টলি আমার কাছে মনে হয় যে তারা আনতে পারেনি, কারণ এখন পর্যন্ত বন্যার রেশ তো কাটেনি, সুতরাং ওটা অ্যাসেসমেন্ট করার সময় হয়নি। কিন্তু পুনর্বাসন কাজ, তাদেরকে উদ্ধার কাজ, তাদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার কাজ, এই কাজে আমি প্রশাসন নির্ভরতা দেখতে পাচ্ছি। রাজনৈতিক শক্তি, বিশেষ করে সেখানে সরকারি দল, আমি এটা এর আগেও গত পরশুদিনও একটা টেলিভিশনে বলেছি যে আমি সেখানে রাজনৈতিক নেতৃত্বকে আমি দেখতে পাচ্ছি না। আমাদের বিরোধী দলের নেতা সেখানে গিয়েছেন, ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করেছেন, সেটাকে নিয়ে কেউ কেউ ঠাট্টা মশকরা করছে, নানা রকমের বক্তব্য দিচ্ছে। তিনি কিভাবে দিয়েছেন, কাকে দিয়েছেন, আমি মনে করি যে এই প্রশ্নটা আমরা পরে করব। কিন্তু এই মুহূর্তে যে পরিবারের হাতে 2 কেজি চাল গেছে, এই পরিবারের জন্য এটি অনেক কিছু। সুতরাং এখানে যারাই যাবেন তারা ওইখানকার মানুষ এতে ক্ষতিগ্রস্ত হবেন না, উপকৃত হবেন। এনসিপির নেতারা গেছেন, তাদের এর আগে ফেনীর বন্যার সময় তাদের রিলিফ অ্যাক্টিভিটি নিয়ে, তৎপরতা নিয়ে প্রচুর প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো তাদের রাজনীতিকে এক ধরনের আঘাত করেছে বিকাশের জায়গায়। তারাও গিয়েছেন। আমরা চাইব বাংলাদেশের মানুষ এই বন্যার্তদের পাশে দাঁড়াবে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে এই বন্যা কেন হচ্ছে। আমরা আমাদের এখানে সমস্ত দুর্যোগের জন্য আমাদের প্রতিবেশীকে, আমাদের আশপাশের শক্তিকে আমরা দায়ী করি। তাদের দায় দায়িত্ব আছে। আমাদের বাড়িতে আপনি যখন দেখবেন যে আপনার মাছ ভর্তি পুকুরটা পানিতে সয়লাভ হয়ে গেছে, পানি উপচে পড়ছে, তখন
আপনি কোনো না কোনো জায়গা থেকে পানিটা বের করে দেওয়ার চেষ্টা করবেন। এটা কার বাগানের ভেতরে ঢুকলো, কলা বাগানে যদি পানি ঢোকে তাহলে কলা গাছের ক্ষতি হবে, এই বিবেচনা আপনার মধ্যে আসবে না। আপনার চিন্তা থাকবে যে আপনি আপনার মানুষ এবং আপনার সম্পদকে কিভাবে সেভ করবেন। প্রতিবেশীরা যখন দেখে পানির পরিমাণটা বেড়ে যাচ্ছে, পানি উপচে আসছে, তখন আর তারা এর ভেতর থেকে ভাটির দেশ কতটুকু ক্ষতিগ্রস্ত হবে এই বিবেচনাটা তা করে না। পানিটা ছেড়ে দেয়, আমাদের এখানে চলে আসে। আবার পানির বৃষ্টিপাত এটি কিন্তু ক্রমশই বাড়ছে এবং এর পেছনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা আছে, আবার আমাদেরও ভূমিকা আছে। এই পানিগুলো সংরক্ষণ করার জন্য যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোকে আমরা কি রক্ষা করেছি? আমি এটা বিভিন্ন সময় বলি যে একসময় আমাদের পলিটিশিয়ানদের খাবারের তালিকায় রিলিফের গম, তারপরে ওই রিলিফের শাড়ি, সৌদি আরব থেকে আসা দুম্বা, খেজুর, এই উপকরণগুলো ছিল। এখন পলিটিশিয়ানদের, প্রভাবশালীদের খাবারের তালিকায় নদী যুক্ত হয়েছে, পাহাড় যুক্ত হয়েছে, খাল যুক্ত হয়েছে, হাওর। আমি অনেক বছর ধরে হাওরে যাই। বাংলাদেশের এই যে উজান থেকে নেমে আসা ঢল, এই যে পানি, এই পানিটার একটা বড় জায়গা ছিল হাওরে, এই পানিটা এসে পড়তো, হাওরের স্ফীতিটা বাড়ত, সেখানে বন্যা দেখা দিত। কিন্তু এই পানিটা হাওরের যাওয়ার কারণে অনেকগুলো জায়গায় আমরা বন্যার থেকে রক্ষা পেতাম। সেই হাওরের বুক চিরে একটা রাস্তা করা হয়েছে। আপনি জানেন যে আমাদের সাবেক প্রেসিডেন্ট তার ব্যক্তিগত আগ্রহ এবং আকাঙ্ক্ষার কারণে হাওরের বুক চিরে যে সড়কটি করা হয়েছে, এই সড়কটি পানি চলাচলের ক্ষেত্রে এক ধরনের বিরাট প্রতিবন্ধকতা তৈরি করছে। বছর দুয়েক আগে আমরা এই তথ্যটি দেখেছি যে তার ঢাকার থেকে তিনি গাড়িতে করে বাড়ি যাবেন, এই স্বপ্ন পূরণের জন্য খুবই অন্যায়ভাবে এবং কোনো ধরনের কোনো অ্যাসেসমেন্ট ছাড়া, কোনো ধরনের কোনো বিশেষজ্ঞ মতামত ছাড়া এটি করা হয়েছে। একই সাথে দেশের মধ্যে যে সমস্ত জলাধারগুলো আছে, একটা জেলা শহরে অনেকগুলো পুকুর ছিল। আমি গতকালকে যশোরে গিয়েছিলাম, শহরটা ঘুরতে গিয়ে অনেক পুকুর দেখলাম, পুরনো পুরনো পুকুর, বিশাল বিশাল পুকুর। শহরের পানিটা, বৃষ্টির পানিটা সেই পুকুরে জমা হচ্ছে। শহরে কিন্তু অনেক পুকুর এবং এখন আপনি দেখবেন যে জমির দাম বাড়ার কারণে মানুষ আর একটা পুকুর তার রেসপন্সিবিলিটির জায়গা থেকে এটি ফেলে রাখতে চায় না। এর পেছনে অনেকগুলো যুক্তি আছে যে আমি কার জন্য এত বড় একটা পুকুর আমি রেখে দিব। এই জায়গাটায় সরকারের দায়িত্ব হচ্ছে, সরকার যদি মনে করে যে না, এই পুকুরটা আমার এখানকার জলাবদ্ধতা নিরসনে, এই শহরটাকে বাসযোগ্য করার জন্য ভূমিকা রাখছে, তাহলে সরকার তার এই পুকুরটাকে প্রয়োজনে সে কিনে নেবে। এবং আমরা জানি যে এখন সরকার যে জমি অধিগ্রহণ করে, ভূমি, তার যে স্বাভাবিক যে দাম তার থেকে 3 গুণ বেশি দামে জমি মালিককে দাম পরিশোধ করা হয়। তাহলে আমাদের এই পুকুরগুলোকে আপনাকে রক্ষা করতে হবে। শহরের জলাবদ্ধতা, আপনি দেখবেন যে প্রায় প্রতিটা শহর কিন্তু কম বেশি জলাবদ্ধতায় আক্রান্ত। ঢাকা শহরের মধ্যে পানি চলাচলের যে জায়গাগুলো ছিল, যে ক্যানেলগুলো ছিল, সেগুলো সব ভরাট করে ফেলেছি আমরা। আপনি আমিনবাজারের পরে অথবা গাবতলীর পরে যে বিস্তৃত জলাভূমি ছিল, সেই জলাভূমি কি আছে? তাহলে আমি এই পানি যখন আসে, পানিকে আমি কি বলবো? তার থাকার জায়গাটা কই? এ তো আসবে স্বাভাবিক। আমি পানি যাওয়ার কোনো জায়গা রাখছি না। সেকেন্ড হচ্ছে এই যে পাহাড়ের কথা বললাম, পাহাড়গুলো, চট্টগ্রামের যে পাহাড় এবং সিলেটের যে টিলাগুলো আছে, চোখের সামনে কিভাবে এগুলো সব নাই হয়ে গেল। এবং আপনি যখন প্রকৃতির এই স্বাভাবিক প্রবাহকে আপনি যখন বাধাগ্রস্ত করবেন, আটকে দিবেন, তখন প্রকৃতি কখনো না কখনো তার সেটার প্রতিশোধ নেবে। এবং এখন যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতি নিজের মতন করেই ঠিক করে নেয় সবকিছু একসময়। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, প্রকৃতি সবকিছু নিজের মতন করেই ঠিক নেয়। আসলে শরীফ ভাই বলছিলেন যে এই পানিগুলো আসলে কোথায় যাবে, তার তো একটি যাওয়ার জায়গা দরকার। সেই জায়গাটা কোথায়? দেখেন, আমরা হচ্ছে ভাটি এরিয়ার দেশ। আমাদের পানি আসে, প্রধানত আসে ভারত থেকে, উজান থেকে যে পানি আসে, এটা কাদামাটি সহ, বালিকণা সহ আসে। যার ফলে আমাদের দেশে 80% নদী কিন্তু এটাকে বলা হয় এরিয়া হচ্ছে বদ্বীপ। অর্থাৎ পলি পড়ে, এটাকে ফাইনালি পলি পড়ে এটা পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ধরেন চেরাপুঞ্জি বলেন, আপনার গঙ্গা, আসাম বলেন,
তারপরে আমাদের তিস্তা বলেন, তিস্তা দিয়ে তো এখন সব গেট খোলা, পানি আসতেছে, কিন্তু আমাদের দেশে নদী ধারণ ক্ষমতা নাই। এই নদী পানিটা নেমে তো সমুদ্রে যাবে, সমুদ্রে তো যেতে পারছে না, এখানে আটকা পড়ছে, বন্যা হচ্ছে। এরপরে ধরেন আমাদের দেশে এই শহরগুলোতে যে অবিচার অনাচার আমরা করেছি, এবং পাহাড়গুলো যা আছে আর অনাচার করেছি, তাতে তো পানি তো ধারণ করতে পারছে না। ধরেন ঢাকা শহরে বলে কালভার্ট রোড এখনো আছে, ওটা তো নালা ছিল, ওটা তো নদীর মতো ছিল, নৌকা চলতো, এখনো ওটের উপর দিয়ে আপনার প্ল্যাটফর্ম করে গাড়ি চলে। তা আপনি এগুলো উদ্ধার করবেন না? ঢাকার শহরে এইরকম সৌভাগ্যবান শহর খুব কমই আছে, চারদিকে নদী, আমরা নদীর পানি নদীতে যেতে পারে না, বুড়িগঙ্গায় কোনো প্রাণী বাঁচতে পারে না। এই নদী কিন্তু আমরা কোনোদিন পরিষ্কার করতে পারি নাই। এবং এই ঢাকা শহরে আপনি দেখেন, একটা আদর্শ শহরে 25 ভাগ ফাঁকা জায়গা থাকা দরকার, আমাদের আছে 7 ভাগ। তার ভিতরে ফুটপাত হকার দখল করে রাখে কমপক্ষে 3 থেকে 4 ভাগ। আপনি বলেন কেমনে এই শহরটা চলবে, কেমনে বসবাস করবেন? এই জন্য 3-4 দিন আগে বসবাস শহরের অনুপযুক্ত শহরের তালিকায় আমরা 3 নম্বরে আছি, এবং দূষিত বাংলাদেশে 1 নম্বরে আছি। আমরা সারা বিশ্বের দূষিত বাংলাদেশের ভিতরে আমরা 1 নম্বরে আছি। অর্থাৎ যাই বলেন, সমস্যা হয়তো আলোচনা করব, কিন্তু এই ঢাকা শহর বসবাসের অনুপযুক্ত। এখন যে জায়গায় চলে গেছে, এখান থেকে এই ঢাকা শহরকে উদ্ধার করা খুবই মুশকিল। এবং এই জন্য দেখেন, পাকিস্তান ইসলামাবাদ করেছিল, ইসলামাবাদের অবস্থা ইতিমধ্যে খারাপ হয়ে গেছে। মালয়েশিয়া পুত্রজায়া করেছিল, পুত্রজায়া গেছি আমি, সেখানে আপনার প্রশাসনিক শহর ওখানে বলছি। আমাদের কিন্তু একটা আলোচনা ছিল যে এই যে আপনার দক্ষিণে যে পূর্বাচল হচ্ছিল, নতুন শহরটা অন্তত অ্যাডমিনিস্ট্রেটিভ অংশ ওখানে যাবে, রাজুক এটা বেঁচে খাইছে, তার মানে সরকার এটা বিক্রি করে খাইছে। অর্থাৎ শহরটাকে গড়ার কখনো চিন্তা করা হয় নাই। আর চিটাগাং শহর তো সবচাইতে দৈন্যদশা, এ শহরে তো মানুষ বাস করার উপযুক্তই না। আপনি বলেন সমুদ্র, কর্ণফুলী নদী পাশে, অথচ ওখানে অল্প বৃষ্টি হলেও ওখানে জলাবদ্ধতা তৈরি হয়। ওখানে আমি দেখলাম যে 101টা খাল টাল আছে, এখন 26টা খাল মানে সরকার ইচ্ছে করলে এটাকে ক্লিয়ার করতে পারে, পরিষ্কার করতে পারে, নানাভাবে আবর্জনা পড়ে পলিথিন পড়ে ব্লক হয়ে গেছে। যখন বৃষ্টি পড়ে তখন এইটা বহুত বাজেট হয়, বহুত পরিকল্পনা হয় না। আজিজ ভাই, কিছুদিন পর পর তো খাল মানে পরিষ্কারের ব্যাপারে, নিষ্কাশনের ব্যাপারে কাজ করা হয়। আমরা গত অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি যে খালগুলোর ব্যাপারে, কিন্তু আবার সেই খালগুলো তো আমরা কিছুদিন আগেও একটি প্রতিবেদন করেছি, সে যা তাই অবস্থা হয়ে গেছে। না, যা তা অবস্থায় 2টা কারণ। একটা হলো খাল একটু কদূর পরিষ্কার করেন আবার ভরে, 1। 2 হচ্ছে যখন অতিবৃষ্টি হয় তখন কর্ণফুলী ফেঁপে ওঠে, চিটাগাঙের লেভেলের উপরে উঠে যায়। এই জন্য বিশেষজ্ঞরা বলছে ওখানে ডাইক করতে হবে। যখন খালগুলোকে দখলমুক্ত করে এটাকে ক্লিন করতে হবে, তখন ওই ডাইকের ওখানে ওই যে হাতির ঝিলের পূর্ব পাশে আছে না, ওইরকম পেট্রোল পাম্প বসায় পানি সেচে কর্ণফুলী ফেলে দিতে হবে। এছাড়া তো শহর বসবাসের উপযুক্ত রাখা সম্ভব না। এদিকে ধরেন পাহাড়, খাল দখলমুক্ত হবে কিভাবে বলেন? আপনি কল্পনা করেন ঢাকা শহরে দখল এসে পর্চা পর্যন্ত বানায় ফেলছে, আইনে কোর্টে। সুতরাং যারা, আমার কথা হচ্ছে আগের যে জরিপ, শহর যখন ছিল তখন তো আপনি চিন্তা করেন আগে রামপুরা পর্যন্ত বাস আসতো, এর উপরে বাসই যেত না। এরশাদের সময় রাস্তাটা হয়েছে, এটা ঠিক। আমার কথা হলো পুরানো দলিল, এসে রিপোর্ট দেখে যা আছে সব নির্দয়ভাবে যদি ভাঙতে পারেন, সেখানে তো সব দলকে ঐক্যবদ্ধ। সেটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব ছিল, কিন্তু আমরা তো জাতি গঠন করতে পারি নাই। আপনি যেই সরকার স্টেপ নেবে, বিরোধী দল নেমে যাবে, হ্যাঁ এদেরকে উৎখাত করা হচ্ছে, এখানে টাকা খাইছে, অমুক খাইছে, তোমাকে। নির্দয়ভাবে সততার সাথে এই জায়গাগুলো উদ্ধার করতে হবে। কারণ যদি আপনি চলমান না করেন, অর্থাৎ খাল যদি উন্মুক্ত না করতে পারেন, তাহলে তো শহরে বাস করতে পারবেন না। আপনি বুড়িগঙ্গা দেখেন না, প্রত্যেক বছরে বাজেট করা হয় এই বুড়িগঙ্গাকে বাঁচানোর জন্যে। সাভারে আপনার চামড়া কারখানা নিচে, ওইটাও বিকল। এখন সব বুড়িগঙ্গাতে কোনো প্রাণী বাঁচে না। বুড়িগঙ্গার নিচেই তো আমরা জানি যে কয়েক পুরো পলিথিন পাওয়া যায় সেখানে খুঁড়লেই। কিন্তু আমার কথা হচ্ছে এই জন্য কম্প্রিহেন্সিভ প্ল্যান লাগবে।
পুরা শহরটাকে তৈরি করার জন্য লাগবে, কিন্তু পারবেন না। এখন ধরেন গুলশান বনানী পশ এরিয়ার কথা বলেন, 2টা গাড়ি ক্রস করতে পারে, 2টা আইল্যান্ড আছে, আপনি 10 তলা 12 তলা 15 তলা বিল্ডিংয়ের প্ল্যান দিছেন, একটা 12 তলা বিল্ডিংয়ে গাড়ি থাকে কতগুলো? 12 তলায় অন্তত 24টা গাড়ি, কমপক্ষে 12 তলায় অন্তত 3-36টা গাড়ি থাকে। 36টা গাড়ির রাস্তা কোথায়? গাড়ি যার ফলে জ্যাম। আমাদের দেশে একবার সার্ভে হয়েছে, গাড়ির স্পিড হলো 5 কিলোমিটার বেগে, 1 ঘন্টা 5 কিলোমিটার চলে। এটা শহর হলো? এখন এই শহর হচ্ছে আপনার সব, রাজশাহী শহর বলেন, ঢাকা শহর বলেন, এই শহর আপনার স্থানান্তর করা, সে জায়গাও তো বাংলাদেশে নেই। এখন আসেন পাহাড়টা, এই পাহাড়টা যে বলেন, ওখানে সিটি কর্পোরেশন আছে, সিডিএ আছে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আছে, তারা তো পাহাড় দখল করে, পাহাড় কাটে, পাহাড় থেকে পাথর তোলে, পাহাড় মাটি বিক্রি হয়, বালি বিক্রি হয়। পাহাড়ে অত্যন্ত দুস্থ মানুষ, আপনার পাহাড় ধসতে হয়, মানুষ মারা যায়, দুস্থ মানুষ পাহাড়ের মাথার উপরে ঘর তুলে তাদেরকে আশ্রয় দেয়, আশ্রয়ের নামে ওই পাহাড় দখল রাখে। যখন বৃষ্টি ভালো আসে, পাহাড় কাটা আছে, ধস নামে ওই গরিব লোকরা মারা যায়। হ্যাঁ, তো এগুলো দেখে না কেউ, তদারকি কোথায়? পাহাড় তো থাকতে হবে একটা, মানে আমাদের ভূ রাজনীতির কারণে, ভূ অবস্থানের কারণে পাহাড় থাকতে হবে। ধরেন আমাদের রাজশাহী সিটিটা ক্লিন, হ্যাঁ, আর চিটাগাং হলো দর্শনীয় জায়গা, হ্যাঁ, আপনি পাহাড় কেটে ফেলতেছেন। এখন বলেন, এই যে বললাম 3-4টা অর্গানাইজেশন আছে, তারা কিন্তু সব বছর একটা বাজেট পাচ্ছে এই শহর বাঁচানোর জন্য, ক্লিন করার জন্য, কিন্তু কম্প্রিহেন্সিভ প্ল্যান নাই। টাকা পাইলে কদ্দূর করলো, বাকিটা হইল না। এই আর পাহাড়টা তো রীতিমতোভাবে অসৎ ব্যবসায়ীদের এটা চারণ ক্ষেত্র হয়ে গেছে। পাহাড়ে ধস নামে, গরিবরা মরে, পাহাড়টাকে যত এবং ঝুম চাষ হয় জানেন, পাহাড়ের গায়ে লতা পাতা ছোট গাছ পোড়ানোর জন্যে আগুন দিয়ে পোড়ানো হয়, তারপরে ঝুম চাষ করা হয়। ওই পাহাড়টা আগুনে দুর্বল হয়ে গেল, যখন বন্যা আসবে, ঝড় বৃষ্টি আসবে, তখন ধস নামবে। তো সুতরাং আমার কথা হচ্ছে, এখানে আইন দরকার, কঠিন আইন দরকার। দুর্নীতিবাজদের আমি বরাবরই বলি, অনেক দেশে দুর্নীতির জন্য ক্যাপিটাল পানিশমেন্ট আছে, প্রায় 10-12টি দেশে। আপনি খেয়াল করে দেখেন, আমি প্রায়ই উদাহরণ দিই, বেগম খালেদা জিয়ার সময় অ্যাসিড থ্রোয়িং ছিল, আইন করলো ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড, আইন প্রয়োগ করলো, এখন নাই। আপনি দুর্নীতির বিরুদ্ধে আইন করেন, দুর্নীতিবাজ ধরা পড়লে তার ফাঁসি হবে, দেখেন দুর্নীতি অর্ধেক নেমে আসবে। এখন তো জানে, দুর্নীতি করে ঘুষ দিলেই আমি ছুটে যাব। দুদকে আছে না, অন্তর্বর্তীকালীন সরকারের অনেকের বিরুদ্ধে সহ অভিযোগ আছে না, দুর্নীতি তদন্ত করতেছে, করে না তো, বিচার বিভাগের সম্পর্কে নানান সন্দেহ। সুতরাং যতক্ষণ আইনের শাসন, সুশাসন না আসবে, ততক্ষণ তো এটা গুছাইতে পারবেন না। আর এইটা শহর সরায় নেবেন, স্থানান্তর করবেন, সে জায়গাও নাই। 54,000 বর্গ মাইলে 18 কোটি লোক বাস করে, আর আবর্জনা পরিষ্কার করবেন। এই দেশে আগে শুনতাম যে 50 থেকে 1 কোটি লোক আছে হতদরিদ্র, এই গৃহকর্মী ইত্যাদি ইত্যাদি। এখন তো আবার ব্যাটারি চালিত রিক্সা ঢুকা, এখন তো আমার মনে হয় 1.5 কোটি 2 কোটি লোক ঢাকা শহরে এই রাস্তাঘাটে মালা ফেলানোর, পলিথিন ফেলানোর লোক আসছে। কে পরিষ্কার করবে বলেন, কে পরিষ্কার করবে? আবার এই সরকারের শুনতেছি যে হকারদেরকেও নাকি ভাড়া দিবে, ওদেরও সিস্টেম আনবে, করের আওতায় আনবে। তো বলেন তো, আমি চিন্তা করেন, এই ব্যাটারি চালিত রিক্সার যে ব্যাটারির থেকে যে পয়জনাস লিক করে, এবং ব্যাটারি চালিত রিক্সার যে সমস্যা তৈরি করে, কি আমি এটা লেখা লিখছি, কেউ ছাপে না। কি মপ করবে নাকি? ওরা তো ভয়ঙ্কর। আপনি দেখেন, ভয় পেয়ে গেলে তো আর হবে না মপ, কারণ একসময় তো মপ হয়েছে। মপ এখন দেখেন সব জায়গায়, যে কোনো কিছুতে শক্তি প্রয়োগের একটা টেন্ডেন্সি আসছে। এই মপ কালচার মগজ থেকে তো যায় নাই, শক্তি প্রয়োগের কালচার। এই জন্য আমি বলছি যে, এই যে বন্যা যদি থেকে মুক্তি পেতে চান, তাহলে পুরা শহর, সব শহর কম্প্রিহেন্সিভ প্ল্যান। ধরেন ঢাকা শহর, পুরা ঢাকা শহরকে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান। ধরেন আমি বলি, ধরেন শহরে গুলশানে বা বনানীতে বা বাড়িধারায় আপনি সব বললেন যে নিচের 2 তলা পার্কিং ছাড়া কিছু থাকবে না, অর্ডার, এবং যেভাবে ভেঙে দেন, প্রয়োজনে বিল্ডিং ভেঙে দেন, এই নিষ্ঠুরতা করতে হবে। আপনার গাড়ি বাইরে থাকবে কেন রাস্তায়? আপনি বাড়ি বানাবেন, আপনার গাড়ি বাইরে থাকবে কেন?
রাস্তাগুলা আমি দেখেন 25 বছর আগে চীনে গেছি, চীন তো অনুন্নত দেশ ছিল, তখনই দেখি রাত 12টার সময় গাড়ি হোস পাইপ দিয়ে ধয়, রাস্তা পরিষ্কার করে, ব্রাশ দিয়ে পরিষ্কার করে। এবং হাইওয়ে এক ধরনের গাছের পাতা আছে, ট্রাকের পিছনে লাগায় পুরা রাস্তা ঝাড়ু দেয়, কোনো ইয়ে নাই তো, বায়ু দূষণ নাই তো, ওই সময় দেখিনি। তো এত বড় শহর ঢাকা, চিটাগাং, বেইজিং শহরও কিন্তু কম না, লোক বসতিও কম না, কিন্তু কোনো বায়ু দূষণ নাই। আমরা এই যে বায়ু দূষণে ধরেন আমাদের দেশে মানুষও তো অর্ধমৃত্যু থাকে, নানান রোগে জর্জরিত, চিকিৎসা ব্যবস্থাও ভালো নাই। সুতরাং আমি বলবো যে এই যে বন্যায় যতগুলো উপসর্গ, ধরেন আমরা তো আসলে বদ্বীপ, এইটাই বলতে হবে। 80% দেশের 80% অংশ বদ্বীপ। এখন ভারত থেকে যখন পানি দরকার নাই তখন আটকায় রাখে, যখন পানি দরকার তখন পানি দরকার নেই তখন পানি চাইরে দেয়। আমাদের সব নদী শুকায় গেছে। এখন এই সব নদী খনন করা, এটাও তো আপনার ফান্ডের দরকার। বাংলাদেশ এত অর্থবিত্ত তো নাই, আবার তাকে দিবেন হ্যাঁ আবার ওইটা চুরি করবে, 1 ভাগ মাটি কেটে 3 ভাগ টাকা চুরি করবে। বলেন আপনি, আমি তো দেখছি আরিসা ঘাটে সব সময় পানি, ওই নদী খননের মেশিন লাগানো থাকে, টাকাও চুরি হয়, পেট্রোল চুরি হয়, ওই ডিজেল চুরি হয়, নিউজ হচ্ছে। আমি তো ছোটোবেলার থেকেই দেখতেছি নিউজ। 78 সালে প্রফেশন আছি, তখনই শুনি আরিসা ঘাটে তেল চুরি হয়। হ্যাঁ, আপনিও ছোটবেলা থেকে দেখতেছেন, আমরাও ছোটবেলা থেকে দেখতেছি, আমাদের পরের যারা আছে তারাও ছোটবেলা থেকে। এই জন্য আমি পুরো হতাশ না, দেশ জরাজীর্ণ সমস্যা, এটা ঠিক আছে। কিন্তু আমার কিন্তু দুটো জিনিসে কিন্তু আমার কাছে মনে হয়েছে, সরকার যদি একটু দীর্ঘস্থায়ী হয় তাহলে সম্ভব। ধরেন এআই, এই যে আপনার এখানে এসে ক্রস করছি, গাড়ি চললো না, সিগন্যাল আসছে, 3 মিনিট করে সিগন্যাল দিছে, 3.5 মিনিট বসে রয়েছে, একটা গাড়ি ক্রস করে নেই, জানা যে অটো ফাইন হবে। গাড়ি ক্রস করে না, কিন্তু আবার ইসেরা কিন্তু বাইক এবং অটো যারা যে রিক্সা, ওরা তো এআই ওরা চেনে না, ধুমধুম করে চলে যায় না, এআই তো ওকে চেনে না। এআই কি আপনি ধরবেন, এটা তো গেল। তারপরে এখন দেখেন কিউআর কোড লাগাইছে ব্যবসায়, আপনার ক্যাশে কোনো ইয়ে হবে না, টাকা পয়সা দরকার নেই, টাকা পয়সা দেওয়া হবে না, বিনিময় হবে না, কিউআর কোডে পেমেন্ট করবে, ক্যাশলেস। তার মানে আলটিমেটলি ক্যাশলেস সোসাইটির দিকে চিন্তা হচ্ছে। ক্যাশলেস সোসাইটি যদি হয়, অর্থাৎ টাকা যদি হাতে না আসে, তাহলে কমপক্ষে 80 থেকে 90% দুর্নীতি অফ হয়ে যাবে। এবং এটার জন্য সময় লাগবে, 1 দিন 2 দিন না, কমপক্ষে 3 থেকে 4 বছর সময় লাগবে। অটোমেশনে যাইতে আর কি, যেটা বলি অটোমেশনে যাইতে এটা সময় লাগবে। তারপরে ধরেন আধুনিক শিক্ষা ব্যবস্থা আধুনিক করতে হবে। এখন তো কম্পিউটার অপারেশন করে। আপনি তো এখন যে ডাক্তার তৈরি করতেছেন, এই যে ডাক্তাররা স্ট্রাইক করে, এই দাবি করে, এই দাবি করে, এখানে দিয়ে কী হবে? আগামী 10 বছরে কী হবে? আপনার কম্পিউটারের পিছনে লোক লাগবে, কম্পিউটার যে নিখুঁত অপারেশন করবে তার প্রোগ্রাম দিতে হবে, ওই ডাক্তার লাগবে, ডায়াগনোসিস অ্যাপ্রোপ্রিয়েট লাগবে, এই ডাক্তার, এই জন্য সময় লাগবে। কিন্তু আমরা চাই যত দ্রুত সময়ের মধ্যে এটি এত দ্রুত হবে না, অনেক সময় পার হয়ে গেছে। মানে এখনো পর্যন্ত আমরা সেই কি বলবো, যে আধুনিক যে সমাজ বলে বা রাষ্ট্র বলে, সেই জায়গাটা আমরা এখনো 54 বছর দেশ স্বাধীন হয়েছে, কোনো সরকার জাতি গঠন করা, জাতিকে শিক্ষিত করা, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করা শিক্ষা ব্যবস্থা একটাও নাই, বুয়েট সহ একটাও। আমাকে বিরতি চাই শরীফ ভাই, সমস্যা তো অনেক না। আজিজ ভাই যখন কথা বলতে শুরু করেন তখন সমস্যা অনেকগুলো একসঙ্গে তিনি হাজির করেন, কোনটা থেকে কোনটা কথা বলবো সেটি বোঝা যায় না। আপনার কাছে কোনটা মনে হয়েছে যে আসলে এই বিষয়টি আগে আমাদের বন্যা বা যে প্রাকৃতিক বিপর্যয়, সেটি আমরা কিভাবে আসলে মোকাবেলা করা সম্ভব? প্রথম জায়গাটা আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পরিচ্ছন্নতা দরকার, আমাদের মনস্তত্ত্বকে ঠিক করা দরকার। আমরা আসলে কার পারপাসটা সার্ভ করব? পৃথিবীর একটা গরিব দেশ, এই যে ঢাকা শহরের আশপাশের যে সরকারি উদ্যোগে উপশহরগুলো হয়েছে, আজিজ ভাই বললেন যে জলাভূমি ভরাট করে উপশহর হয়েছে। এই উপশহরের জমিগুলো কাদের ছিল? কোনো একজন মানুষের 5 কাঠা জমি, গরিব মানুষ ভ্যান চালায় বা এই রকমের, সেই মানুষগুলোর জমি আপনি দখল করে, রাষ্ট্র তার শক্তি দিয়ে সেই জমি দখল করে সেখানে বিনিয়োগ করে জমি ডেভেলপ করে তারপর আপনি ধনীদের মাঝে বিতরণ করে দিলেন। এটি নৈতিক জায়গা থেকে কি পারে একটা রাষ্ট্র? তার দেশের দুর্বল মানুষের জমিগুলোকে
নানাভাবে তাকে ভূমিহীন করে তার জমিগুলোকে দখল করে শক্তি দেখিয়ে আপনি যদি না সরেন এখান থেকে, তাহলে পুলিশ যাবে, বুলডোজার যাবে, আপনার ওই যে কুড়ে ঘরটা আমি উচ্ছেদ করে ফেলবো। আপনার 2.5 কাঠা জমি ছিল, আপনার 6 কাঠা জমি ছিল, আপনাকে আমি একটা টাকা দিয়েছি, তারপরে বলেছি তুমি যদি সরে না যাও আমি মোবাইল কোর্ট পরিচালনা করে তোমাকে জেলে ঢুকাবো। এই রবি ঠাকুরের কবিতার মতন, বুঝেছে ওপেন ওটুকু লইব কি। এবং আমি এর ভেতর থেকে শহরের আশপাশে একটা একটা করে এই যে কি বলে আমরা আবাসিক অঞ্চল আমরা গড়ে তুলেছি। তো এই আবাসিক যে শহরগুলো, উপশহরগুলো আপনি গড়ে তুলেছেন বিত্তমানের জন্য, প্রভাবশালীদের জন্য, এবং তাদের কাছ থেকে জমি নেওয়ার আগে বলেছিলেন যে এত % জায়গা তোমাদের জন্য বরাদ্দ থাকবে, আমরা তোমাদেরকে দিব। দিয়েছেন? দেন নাই। তাদের সাথে কথা রাখেননি, তাদেরকে ভূমিহীন করেছেন। এই যে মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্ব থেকে আপনাকে বের হতে হবে। এর ভেতর থেকে কি করেছেন? ওই গরিব মানুষের উপরে আপনার কর্তৃত্ব দেখিয়েছেন। দ্বিতীয়ত, এই যে পানিটা যাওয়ার যে জায়গাগুলো ছিল, আমি যেটা বললাম আমিনবাজারের পরে যে বিস্তীর্ণ জলাভূমি ছিল, সেগুলো আপনি ভরাট করেছেন। আপনি ঢাকা আরিচা মহাসড়কের আশপাশে যাবেন, আপনি ঢাকা মাওয়ার পাশ দিয়ে যাবেন, এবং সেখানে জলাভূমি ভরাট করে, ধানের জমি ভরাট করে যেভাবে উপশহরগুলো গড়ে উঠেছে, কোনো ধরনের কোনো অনুমোদন নেই। নিচে লেখা আছে অনুমোদনের জন্য দরখাস্ত করা হয়েছে, আপনাকে জমি বিক্রি করে দিচ্ছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের শহরের প্রভাবশালীদের আর একটা মনস্তত্ত্ব আছে, সেটা হলো শহরের ওই খাল ভরাট করে আমাকে একটা প্লট দেওয়া হবে, বা একটা এই ধরনের ভিলেজ গড়ে তোলা হবে, আদর্শ নগর গড়ে তোলা হবে, এবং তারপরে আমাকে যখন প্লটটা দেওয়া হবে তারপরে আমি দাবি করব যে আমার এই প্লটের দামটা বাড়ার জন্য আপনি তার পেছন থেকে একটা লেক খনন করে দেন, খাল দখল করব। তারপরে যখন ডেভেলপ করে আপনি আমার প্লটের মালিকানা বুঝে নিব, তখন দাবি করব সরকারের কাছে এর পেছন থেকে আর একটা লেক করা হোক। কারণ কি? সৌন্দর্য বাড়বে, জমির দাম বাড়বে, এবং সরকার সেখানে এগিয়ে যায়। এই যে মনস্তত্ত্বের জায়গা থেকে, এই জায়গা থেকে বের করতে হলে আপনার রাজনৈতিক শক্তি আপনার প্রয়োগ করতে হবে। শব্দটা শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু শক্তি প্রয়োগ করতে হবে। চীনে প্রায় দেখেন না মন্ত্রীদেরকে ফাঁসি দেয়, সেখানে তো কঠোর আইন আছে, তারপরেও সেই কঠোর আইনটা প্রয়োগ করে কোথায়? মন্ত্রীদের ফাঁসি দেয়। কেন? দুর্নীতি। চট্টগ্রামে জলাবদ্ধতা 10,000 কোটি টাকার বেশি গত কয়েক বছরে খরচ করা হয়েছে, এবং এর দায়িত্বে যারা ছিলেন তারা জলাবদ্ধতা নিরসন দেখার জন্য তারা আমেরিকা বিভিন্ন দেশ ঘুরেছেন। তো এই সুযোগটা আপনি তাদেরকে নানাভাবে দিয়েছেন, এবং দেওয়ার কারণে একদিকে ওই প্রকৃত ইস্যু যেটা, সেই ইস্যু অ্যাড্রেস করেন নেই। আর আমরাও, সরকার এবং নাগরিক উভয়ের দায় এবং দায়িত্ব আছে। আমি সবসময় চাই আমার প্রত্যেকটা সমস্যা আপনি সমাধান করে দেবেন। একটা দেশে কেবল রাজা ভালো হলে হয় না, তার প্রজাকেও ভালো হতে হয়। একটার পর একটা খাল ঢাকা শহরের দখল হয়েছে। আমি পরশুদিনও দেখলাম সিটি কর্পোরেশনের প্রশাসক বলছে যে এই খালের ভেতরে নামার পরে এখানে তোষক পাওয়া যায়, এখানে পুরনো ফার্নিচার পাওয়া যায়। কে ফেলে? ইরান থেকে এসে কেউ ফেলে না, তুরস্ক থেকে এসে কেউ ফেলে না, এই ঢাকা শহরে। অথচ তার কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন, সে খুব ভালো করে বলতে পারবে ব্রাজিল কোন মেথোডোলজি ইউজ করলে বিশ্বকাপে আরো ভালো করতে পারে। একদম পারফেক্ট বলছেন। ঠিক আছে, এই যে মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্ব আমরা সভ্য হইনি। আমরা যতটুকু বলি, অভিনয় করি, আমরা তো সভ্য হইনি। এবং আমরা সবসময় একটা প্রবণতা আছে যে আপনি ভালো হন, আমার ক্ষেত্রে একটু ছাড় দেন। আপনি খোঁজ নিয়ে দেখবেন, জিজ্ঞেস করবেন, এই দেশের 99.9% মানুষ চায় দেশ আইন মেনে চলুক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, কিন্তু শুধুমাত্র আমাকে একটু সুযোগ দেওয়া হোক। সিগন্যালে এসে সবাই গাড়ি দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার গাড়িটা যদি ছেড়ে দিত, ব্যাংকে যাওয়ার পর যখন লাইন দেখি তখন উকি ঝুঁকি মারি সামনে আমার পরিচিত কেউ আছেন কিনা, যাতে আমি আমার চেকটা একটু আগে আগে ভাঙাতে পারতাম। অর্থাৎ আমাদের যে মনস্তত্ত্ব, যে ধরনের একটা সভ্য জাতি গড়ে তোলার জন্য আমাদের পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা, আমাদের একাডেমিক যে ধরনের উদ্যোগগুলো থাকা দরকার, কিছু নাই। আমি দেখি না কোথাও। আশাবাদী হওয়ার মতন আমি কিছুই দেখি না। আপনি আমাকে বলতে পারেন যে কেন? ওই যে বললাম, সব কিছু আমরা জানি, কিভাবে কি করতে হবে সব জানি। আপনি ঢাকা শহরের, আমি নামটা বলছি না, খুব অভিজাত একটি হাসপাতাল,
আমি তার বেসিনের সামনে লেখা আছে যে বেসিনে পা ধোবেন না, এবং সেখানে বেসিনে লেখা আছে বেসিনে পা ধোবেন না, বেসিনের সামনে গ্লাসে লেখা আছে বেসিনে পা ধোবেন না, বেসিনে পা ধুতে হয়। তার অর্থ হচ্ছে সেখানে কেউ না যারা কেউ- যান কেউ না কেউ পা তুলে বেসিনের ভিতরে পা ধোয়। তো হাসপাতালটা গরিবের না, ঢাকা শহরের খুব বড় একটা হাসপাতাল। আমরা আমাদের যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমাদের শরীফ ভাই, এটা কিভাবে চেঞ্জ করবেন? রাইট না, এই জায়গাটা আপনাকে যেটা করতে হবে শক্ত আইন প্রয়োগ। আপনি আইন যদি প্রয়োগ করেন, ঢাকা শহরে আপনার জাহাঙ্গীর গেট পর্যন্ত যে বাস ড্রাইভার আপনার কাঁধের উপর থেকে গাড়ি চালিয়ে যায়, জাহাঙ্গীর গেটে ঢোকার পর সে জেব্রা ক্রসিং থেকে শুরু করে লাল নীল বাতির থেকে শুরু করে সব কিছু মেনে চলে কেন? কারণ হচ্ছে সেখানে আইনের প্রয়োগ আছে। আপনি এই যে রাস্তার থেকে জানতো, এখন তো আর কেউ পার হয় না, সিগন্যাল অতিক্রম করে না কেন? কারণ হচ্ছে তাকে জরিমানা দিতে হয়। তার অর্থ হচ্ছে যে আপনি এখানে একটা কঠোরতার জায়গা আপনি তৈরি করেছেন। আপনি কঠোর হন, সরকার যদি কঠোর হয়। আমরা এই যে গত পরশুদিন কালকে দেখলাম যে খুব আলোচনা হচ্ছে, কোথায় যেন ফরিদপুরের এক টিওনো 1,63,00,000 টাকার একটা খাল খনন থেকে তিনি 73 লক্ষ টাকা সেভ করে সেটা সরকারকে ফেরত দিয়েছেন। আমরা সবাই এটি নিয়ে খুব প্রশংসা করছি, খুব ভালো একজন টিওনো। আমি প্রশ্ন করি, একটা খাল খনন করতে আপনি 1,63,00,000 টাকা বরাদ্দ করলেন, সেখান থেকে 73 লক্ষ টাকা সেভ হলো, অর্থাৎ প্রকল্প প্রণয়নের সময় আপনি এই বিষয়টা আপনি মাথায় রাখেননি। আপনি চেয়েছেন এই টাকাটা আপনি হাফিস করবেন। একজন ভালো টিওনো ছিল বলে এই টাকাটা হাফিস করতে পারেন। এক, সেকেন্ড হচ্ছে অন্য যে প্রকল্পগুলো অর্থ বরাদ্দ হয়েছে, এই ধরনের অনেক টাকা আপনি যদি প্রপারলি সেই জায়গাগুলোতে খোঁজ নেন, অতিরিক্ত টাকা বরাদ্দ করা হয়েছে শুধু লুট করার জন্য। ঢাকা শহরে বিএনপির একটা বড় কর্মসূচি, সেটি হলো যে খাল কাটা। আমরা অনেক দিন ধরে বলেছি, আপনার এই অনুষ্ঠানেও বলেছি, ঢাকা শহরের মধ্য থেকে যে খালগুলো বহমান, আপনি সিলেটের একটা খাল খননের আগে ঢাকা শহরের এই খালগুলো যদি আপনি উদ্যোগটা নেন, এখনো সময় আছে, উদ্যোগটা নিন, এর একটা ফলাফল এখানে আসবে। আপনি ঢাকা শহরে অনেক বছর থাকেন, ঢাকার অনেকগুলো রাজনৈতিক প্রকল্পের একটা প্রকল্প হলো আপনি প্রতি 2 বছর পর পর দেখবেন রাস্তা খোঁড়া হচ্ছে এবং তার নিচে পানির ওয়াশার ড্রেনেজের জন্য বড় বড় পাইপ বসানো হচ্ছে। 2 বছর আগে আবার 2 বছর পরে দেখবেন সেই একই কাজ হচ্ছে। এবং আমি মনে করি যেটা, যে এই শহরে রাজনৈতিক দুর্বৃত্তদেরকে আর্থিকভাবে লাভবান করার জন্য যতগুলো কাজ সরকার করে, তার একটা বড় কাজ হচ্ছে এই পাইপ বসানো। আপনি এমন পাইপ কেন বসাচ্ছেন যেটা 2 বছরের বেশি টিকছে না? এই টাকা কার টাকা? এটা আমার টাকা। আপনি এই জায়গাটায় ইদানিং আমি দেখছি কয়েকটা জায়গায় প্লাস্টিকের পাইপ এসেছে, বেশ টেকসই। আপনি ওদিকে যান না কেন? কারণ হলো আপনি একবার বসানোর পরে যদি 10 বছর ওই তার স্থায়িত্ব হয়, তাহলে এটা দিয়ে তো পয়সা আয় করা যাবে না, নিজের লোকজনকে তো কাজ দিলে কোনো লাভ হবে না। সেই কারণে প্রতি বছর আপনি রাস্তা খোঁড়াখুড়ি, এবং খেয়াল করে দেখবেন সমন্বয় নেই। আমি সেদিনও দেখলাম একজন সিটি কর্পোরেশনের কমিশনার নির্বাহী প্রধান, তিনি বলছেন আমরা সমন্বয় করার চেষ্টা করছি। প্রতি বছর এই আলোচনাটা আসে, আপনার তিতাস খনন করে চলে যাচ্ছে, তারপরে আসছে ঢাকা ওয়াসা চলে যাচ্ছে, তারপরে আসছে আর একজন। আচ্ছা, এই যে দপ্তরগুলো আছে, এই দপ্তরগুলো তো একটা সরকারের অধীনে নাকি? অনেকগুলো সরকারের অধীনে তো না। তো একটা সরকার সে যদি নির্দেশ দেয়, টেকনাফ থেকে তেতুলিয়া তার কথা প্রত্যেকেই অনুসরণ করে, তাহলে ওয়াসা, ডেস্কো তাদের মধ্যে সমন্বয় কেন থাকে না? তারা কি সরকারকে ভয় পায় না? সরকারের নির্দেশ কি তাদের ফলো করার প্রয়োজন হয় না? তারা নিজেরা বসতে পারে না যে ঠিক আছে এখান থেকে যে কাজটি হবে, আসেন প্রথম আপনি করবেন, তারপরে আমি করব, আস্তে আস্তে কাজটা শেষ হয়ে যাওয়ার পর আমরা একবার রাস্তা খুঁড়ব এবং সবশেষে আমরা রাস্তাটা আগের যে অবস্থায় আছে সেই অবস্থায় ফেরত দিয়ে দিব। হয় না কেন? হয় না হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। এবং এই রাজনৈতিক সদিচ্ছা যদি সরকারগুলো, সেটি এই সরকারই কেবল বলছি না, যে কোনো সরকার, তার মধ্যে যদি এই রাজনৈতিক সদিচ্ছা না থাকে, তাহলে আপনি এখান থেকে যে কাঙ্ক্ষিত নগর,
কাঙ্ক্ষিত শহর, এটা আপনি ফেরত আনতে পারবেন না। আমাদের এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। আমরা এই শহরটিকে যেভাবে প্রতিনিয়ত অত্যাচার করি, রেসপন্সিবিলিটির জায়গায় বললেন, আপনি ডেঙ্গুর কথা বললেন, আমার ছাদের উপরে আমার ফ্রিজের নিচে পানি জমছে, এটা সরকার কি করবে বলেন তো? আমার ফ্রিজের নিচে পানি জমা হচ্ছে, সেখানে ডেঙ্গু মশা ডিম পাড়তে পারে, এটা আমি জানি। তো আমি সরকারকে দায়ী করব যে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আমার ছাদের উপরে আমি পেয়ারা গাছ লাগিয়েছি, সেখানে পানি জমছে, সরকারের পক্ষে কি সেটি দেখা সম্ভব? সেটি নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমরা পালন করতে পারছি না। ওই যে বললাম যে সভ্যতার থেকে আমরা অনেক দূরে, আমরা অন্যের কাছে চাই, কিন্তু নিজে আমার যে কতগুলো দায়িত্ব আছে, আমি দায়িত্বগুলো পালন করতে চাই। যে সবাই আশা করে বসে আছে যে সরকার ওষুধ দিবে, সরকার ওষুধ দিচ্ছে না কেন, ওষুধ ছিটাচ্ছে না কেন, কিন্তু আমি যে তৈরি করছি, ফ্যাক্টরি বানাচ্ছি মশার, সেইটি আমার দিকে কোনো নজর নেই আর কি। আরো কিছু সমস্যা এবং সম্ভাবনার কথা আমরা আজিজ ভাইয়ের কাছে শুনি। আজিজ ভাই, এই শহর কি আসলে কিভাবে বাঁচানো যাবে, ঢাকা শহরকে? শোনেন, ক্যান্সার যদি ফার্স্ট গ্রেড হয় তাহলে বাঁচানো যায় কেমোথেরাপি দিয়ে। ক্যান্সার যদি ফোর্থ গ্রেডে চলে যায়, রোগীকে বাঁচানো সম্ভব না। আমার পরিবারের 2 জন ক্যান্সারে ফোর্থ গ্রেডে টের পায়নি, ফোর্থ গ্রেড চলে গেছে, বাঁচানো যায় নাই। কিন্তু সাবিনা ইয়াসমিন বেঁচে আছে, কারণ সে ইনিশিয়াল পর্যায়ে গ্রেড 1-এ ধরা পড়ছে, তিনি বেঁচে আছেন। এখন ঢাকার শহর না, বাংলাদেশের শহরগুলো যে পর্যায়ে চলে গেছে, এটা আসলে ফোর্থ গ্রেডে চলে গেছে, একে বাঁচানো সম্ভব না। সমস্যা তাহলে কি হবে? তাহলে এটাকে রিপ্লেস করা, স্থানান্তর করা, এটারও জায়গা নেই, এটাও ব্যবসা করে খাওয়া ফেলছে। অর্থাৎ আপনি শরীফ ভাই যেটা বলল, একটা আইডিয়াল সোসাইটি, আমাদের দেশে এখনো 80% লোক গ্রামে বাস করে। হ্যাঁ, আপনি কি করে বোঝেন যে আপনার ফ্রিজের নিচের জিনিস সে নিজে পরিষ্কার করবে? আমরা তো সমাজ গঠন করিনি, মানুষ গঠন করিনি, নাগরিক তৈরি করি নাই তো। হ্যাঁ, সুতরাং আমাদের এখন যে জায়গায় এসছে, এখানে বিকল্প ব্যবস্থা হচ্ছে সম্ভব। একটা শহর একদম কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম, যে ঢাকার শহর আমরা ঠিক করব, নির্দয়ভাবে আইন প্রয়োগ করবেন। যেখানে যত নালা খাল বিল দখল হয়েছে, বুড়িগঙ্গা যা হয়েছে, সব যত টাকা বাজেট লাগে আপনি হায়ার পারচেজ সিস্টেমে দেন, টোল সিস্টেম দিয়ে দেন। অনেক ধনী দেশ আছে, আপনাকে করে দিতে হবে। পুরা ঢাকা শহরকে বসবাস উপযুক্ত করতে কি করতে হবে, হ্যাঁ, সব প্ল্যান দিয়ে দেন। তারা প্রয়োজনে গাড়ি চলা, যেখানে যা পারাপার করবেন, মাছ ধরবেন, পয়সা নিবে। ময়লা উপর থেকে ময়লা ফেলা বন্ধ করবেন কিভাবে? হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, উপর থেকে পানি পড়ছে, শোনেন, জানলা দিয়ে ময়লা ফেলে দিচ্ছে। না, এটা হলো রাজুককে ধরেন ঘাড় মটকায়া, ওই চেয়ারম্যান বানান না, ঘুষ নিয়ে চেয়ারম্যান বানান, ও ঘুষ খায়। এখন বলা হয় গার্বেজ শুটার, অর্থাৎ বিরাট পাইপ উপরতলার থেকে আপনি ফেলে দিবেন, একটা জায়গায় যায় গার্বেজ ফেলে দেবে, ওখান থেকে ক্লিনার নিয়ে যাবে। আপনি হয় না কেন? গার্বেজ ফেলানোর জায়গা রাখেন না কেন? আমি যে বিল্ডিংয়ে রাখি সেখানে গার্বেজ শুটার নেই বটে, কিন্তু প্রত্যেকটা তালায় একটা করে স্পেস আছে, ওখানে গার্বেজ রাখার ব্যবস্থা, ওখান থেকে ক্লিন করে নেয়। আমি বলি প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা বিষয় সিস্টেমেটিক করার জন্য কঠোর হইতে হবে, কিন্তু আমাদের দেশে তো এটা হবে না। যেটা বললেন শরীফ ভাই, আমি একমত। শ্রীলঙ্কা ধস নেমে গেছে না? শ্রীলঙ্কায় 100% শিক্ষিত, শ্রীলঙ্কা ঠিকই ঘুরে দাঁড়াইছে। আমাদের হচ্ছে কি, আপনি গ্রামে যা যে পাকঘর আর ঘর, শোয়ার ঘর ছাড়া চেনে না, সেও আপনি রাজনীতি করতে যান, শরীফ ভাই রাজনীতি করে, তো সেও টাকা না দিলে ভোট পাবে না। এই অবস্থায় চলে গেছে দেশটা। সুতরাং এখান থেকে আমি বললাম এটা গ্যাংগ্রিন হয়ে গেছে। সুতরাং এটা এক হচ্ছে, হয় শহর রিলোকেট করবেন, জায়গা নেই, তাহলে এই শহরকে যদি বসবাস উপযোগী করতে চান, তাহলে আপনাকে হায়ার পারচেজ সিস্টেমে যেতে হবে। তখন তো কব যে অমুক দেশের অমুক কোম্পানির টাকা দিয়েছে, এত টাকা ঘুষ খাইছে, ঘুষ খাবেই তো, এটা কিছু করার নাই তো, প্রথম রাউন্ডে ঘুষ খাবে। তবু প্ল্যানটা কম্প্রিহেন্সিভ, অর্থাৎ তুরাগ নদীর থেকে
বঙ্গোপসাগর, কর্ণফুলী সব সহ যেমন খনন করবে। এবং আমাদের ঢাকা শহরে ধরেন, ঢাকা শহরে তাকে নৌকা চলতো, জাহাজ চলতো, এখন নালা নাই, একটা নালা নাই। এই যে মিরপুরে একটা খাল খনন করতে যাবে, সেখানে দেখা গেছে যে খালের ভিতরে আপনার স্টিল স্ট্রাকচার করে। ঢাকার চারপাশে তো ওয়াটার বাস সার্ভিস চালু করার চেষ্টা করা হয়েছে, সেটা এখনো আছে, কিন্তু সেটা তো কাজ করে না। কারণ ওই শহর ওইটা আপনার বুড়িগঙ্গা ইয়েতে বুড়িগঙ্গা বলেন, আপনার গন্ধে থাকা যায়। বুড়িগঙ্গা বলেন, এই যে টঙ্গীতে যে নদটা আছে, এখানে তো লাশ পাওয়া যায়, মাছ পাওয়া যায় না। লাশ পাওয়া যায়, মাছ পাওয়া যায় না। সিকিউরিটি, হ্যাঁ, তো এই জন্য বলতেছি যে সবটা ক্লিন করতে হবে এবং দখল মুক্ত করতে হবে শহরের জায়গা। আর বললাম যত বিল্ডিং উঠে গেছে, ধরেন আমি নিকুঞ্জে থাকি, ইয়েতে বনশ্রীতে থাকি, 2টা গাড়ি একটা রাস্তা দিয়ে স্টেট চালায় ক্রস করা যায় না। এখানে 10তলা বিল্ডিং উঠছে, বলেন তো দেখি কেমনে হবে? ওখানে তো 3টে গাড়ি চলতে হবে মিনিমাম। একটা যদি ব্যাটারি চালিত রিক্সা থাকে, ও তো কাউকে সাইড দেবে না, ওকেই সাইড দিতে হবে। হ্যাঁ, এরপরে আর গাড়ি চলতে পারে না, আরেকটা গাড়ি চলতে পারে। এটা আইডিয়াল কোনো শহর হলো বলেন? এখন আর রাস্তা আবার ওই গাড়ির যদি একটা গাড়ি বাইরে রাখে তো শেষ। তো আপনার সব শহরের সব দোতলা পর্যন্ত পার্কিং অর্ডার দিয়ে ভেঙে দেন, প্রয়োজনে ভেঙে দেন। যেটা করে ফেলছে, এটা তো রিস্ট্রাকচার করতে হবে, তাছাড়া সম্ভব না। জি, আমরা আজিজ ভাইয়ের কথা শুনছিলাম, এবার একটু আজিজ ভাইয়ের আশার কথা বলছে যে রিস্ট্রাকচার করতে হবে, আবার নতুন করে শহর তৈরি করতে হবে। শরীফ ভাই, আপনার কাছে কি মনে হয়? আসলে আমাদের প্ল্যানটা দরকার। আমাদের কতগুলো, আমরা আজ থেকে 20, 30, 50 বছর আগের যে ভাবনা, সেই ভাবনা নিয়ে আমরা কতকাল টিকে থাকবো? আমাদেরকে নতুন কতগুলো ভাবনার জায়গায় যেতে হবে। এই যে সরকার ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য যে উদ্যোগটা নিয়েছে, আমি এই সরকারের যতগুলো কাজকে ইতিবাচকভাবে দেখি, তার মধ্যে সব থেকে বেস্ট কাজটাকে এটা মনে করি। কারণ একটা শহর সভ্য কি অসভ্য এটি বুঝতে পারেন তার ট্রাফিক সিস্টেম দেখে। আমি বেশ কয়েক বছর আগে কলম্বোতে, আমাদের তো অভ্যাস গাড়ি চলবে, তো আমি তাকে জিজ্ঞেস করলাম ড্রাইভারকে যে তুমি যাচ্ছ না কেন, রাতের বেলা ফাঁকা রাস্তা? আমাকে বললো যে এটা কি ঢাকা শহর? তার মানে হচ্ছে যে তাদের এই ক্যামেরাগুলো বসানো এবং জরিমানা হবে। তো সরকার এই যে কাজটা করেছে, এটি দেখার পরে আমি আমার সোশ্যাল মিডিয়ায় লিখেছি অ্যাপ্রিসিয়েট করে। আমাদের মধ্যে স্বার্থপরতাটা বেশি। আমরা কিন্তু অনেক সময় ভুল করে বলি যে আমরা সচেতন না। আমি বাসার ভেতরে ময়লা ফেলি না, ময়লার পোটলাটা হাতে নেই, তারপরে রাস্তায় বেরিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখি যখন আপনার বাড়ির সামনে কেউ নেই, আপনার বাড়ির সামনে আমি টুস করে রেখে আমি চলে যাই। কারণ কি? এই ময়লাটা আমি ঘরে রাখি না, কারণ হচ্ছে আমি খুবই সচেতন, খুবই স্বার্থপর, যে এতে দুর্গন্ধ ছড়াবে এটি আমি জানি। আপনার বাড়ির সামনে কেন রেখে যাই হলো কারণ গন্ধটা আমার কাছে যাবে না। আপনি কি একই অসচেতনতা বলবেন? মোটেই সচেতনভাবে করছি, মানে স্বার্থপরতা। একটা গাড়ি যখন উল্টা পাশ দিয়ে যায়, ও কিন্তু খুব সচেতনভাবেই যায়, কারণ ও মনে করে যে উল্টা পাশ দিয়ে গেলে দ্রুত চলে যেতে পারবো। তো যে লোকটা উল্টা পাশ দিয়ে গাড়ি চালিয়ে দ্রুত চলে যাওয়ার চিন্তাটা তার মাথায় আসে, যে মানুষটার মনের মধ্যে এই ভাবনাটা আসে যে ময়লার পোটলাটা আপনার বাড়ির সামনে রাখলে আমার ঘরে দুর্গন্ধ ছড়াবে না, আপনি তাকে অসচেতন বলবেন কিভাবে? স্বার্থপরতা। আমরা এই স্বার্থপরতার জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এই শহর, রাজধানী শহর, আমাদের যারা দর্শক আছেন তাদের কাছে জিজ্ঞেস করি, পৃথিবীর কোনো শহরে এই সুবিধাটা পাবেন না যে আপনার যদি একটা হাত থাকে, দুটো দরকার নেই, আপনি চলন্ত গাড়ি হাত তুলবেন, গাড়ি থেমে যাবে। এবং আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, এই যে পাবলিক বাসে আমরা যারা চলি, আমরা স্টপেজে যেতে চাই না। আমরা মনে করি আমার বাড়ির সামনে থেকে বাসে উঠবো এবং বাড়ির সামনে এসে বাস আমাদেরকে নামিয়ে দিবে। চলন্ত বাস, আমি একটা হাত তুলবো, বাস থেমে যাবে। এই যে জায়গাগুলোতে নাগরিক সুবিধার নামে এই ধরনের যে উগ্রতা, আমি উগ্রতা বলবো, নাগরিক সুবিধার নামে এক ধরনের আইন অমান্য করা, এবং আপনি এই শহরে আমরা অনেকেই দায়ী করি, ড্রাইভারদের দায়ী করি। আমি মনে করি কি জানেন, এই শহরের যারা গাড়ি চালায় শহরের মধ্যে, তাদের মধ্যে মানবিক মানুষ আপনি কোথাও পাবেন না। কারণ কেবলমাত্র আমি হাতটা তুললাম, তারপরে গাড়ির সামনে থেকে ছুট দিলাম, ও তাকিয়ে থাকে, ওর দায়িত্ব হচ্ছে যে আমার হাতের দিকে তাকানো আমি তুলেছি কিনা। আপনি খেয়াল করে দেখবেন বিভিন্ন মোড়ে চলন্ত ট্রাকের সামনে থেকে দৌড়ে চলে যাচ্ছে,
এবং এই ড্রাইভারগুলোকে সার্বক্ষণিক খেয়াল রাখতে হয় যে ছুট দিয়েছে কিনা। তার মানে হলো ব্রেকে পা দিয়ে রাখতে হয়, হ্যাঁ রাখতে হয়। আপনি দেখবেন তার মানে হলো তারা খুবই মানবিক। এবং এই মানে এদিকে যদি তারা নজর না দিত, ঢাকা শহরে প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা ঘটার কথা। মোবাইল কানে দিয়ে কথা বলতে বলতে চলে যাচ্ছি, এবং ওপারে গিয়ে আপনি ফুটপাতে মোটরসাইকেল থামানোর জন্য আপনার খুঁটা পুঁততে হয় একটা শহরে। পৃথিবীর আর কোথাও আছে? অথচ যারা এই মোটরসাইকেলগুলো চালান, আপনি তাদেরকে ডাকেন, ডেকে জিজ্ঞেস করেন, জাপানের মেট্রো রেল থেকে শুরু করে আমেরিকার সিনেটের সিদ্ধান্ত থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে পৃথিবীর এমন কিছু নাই যে তার কাছে তথ্য নাই, সে বলতে পারে না। শুধু মানে বিশেষজ্ঞ বলছে, একেবারে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন বিশেষজ্ঞ। কিন্তু ফুটপথ দিয়ে যে মোটরসাইকেল চালানোর জায়গা না, এটা সে তার নিজের জীবনে এটি প্রয়োগ করে না। সুতরাং আমাদের বোথ সাইড, একদিক হচ্ছে রাষ্ট্র আর একদিক হচ্ছে নাগরিক। নাগরিকদেরকে টাইট রাখার জন্য মাধ্যম হচ্ছে আপনার আইনের প্রয়োগ। ওই যে জাহাঙ্গীর গেটের কথা বললাম, আইন যদি প্রয়োগ করেন তাহলে আমরা টাইট, আর আইন যদি না প্রয়োগ করেন তাহলে আমরা ওই যেটা করছি। আইন প্রয়োগের ক্ষেত্রে রং দেখা যাবে না, অমুক আমার দল করে কিনা। ট্রাফিক রাস্তায় গাড়ি আটকানোর সঙ্গে সঙ্গে মোবাইলটা হাতে নিয়ে তারপরে আমরা ফোন করি অমুক ভাইকে, ফোন চলে আসে, পুলিশরা বলে যে দেখেন আপনার সামনে ফোন চলে আসবে, দেখেন ফোন চলে আসে, ও চাকরি নিয়ে টানাটানি পড়ে যায়। আপনি বলে দেন। আমাদের মনে আছে যে মিন্টো রোডে আওয়ামী লীগের সময় উল্টা পথে গাড়ি চালানো বন্ধ করার জন্য মেট্রোপলিটন পুলিশ একটা যন্ত্র বসিয়েছিল, ক্যাবিনেটে আলোচনা হয়েছিল যেটি বসানো যাবে না, আমাদেরকে উল্টা পাশ দিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। অর্থাৎ একটা দেশের যারা মডেল, যারা আইডল, তারাই যখন আইন মানতে না চায়, তখন আমার কাছে ওই একই, আমিও মানতে চাইবো না। শুরুটা করতে হবে সরকারের জায়গা থেকে। আমাদের প্রধানমন্ত্রী মাঝে মধ্যে দেখি যে তিনি ট্রাফিক আইন মেনে গাড়ি চালাচ্ছেন, ট্রাফিক আইন দেখলেই গাড়ি থামিয়ে দিচ্ছেন, অ্যাম্বুলেন্সকে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। এটি শুধুমাত্র তার ব্যক্তি জীবনে হলে হবে না, তার সরকার তার এই যে কনসেপ্টটা, এটাকে অ্যাপ্লাই করার জন্য তার সরকারকে কঠোর হতে হবে। জি, শেষ করবো আজিজ ভাইকে দিয়ে, কঠোর হতে হবে। এবার শরীফ ভাই বলছেন, আপনিও বলছেন কঠোর হতে হবে। শোনেন, লিকুয়ান 30,000 জেলেকে নিয়ে সিঙ্গাপুর তৈরি করছে। চিকিৎসা যান, সিঙ্গাপুর বেস্ট। আপনার আদর্শ শহর দেখতে চান, ছোট্ট জায়গা সবচেয়ে বেস্ট। আপনার ব্যবসা, সিঙ্গাপুরের প্রোডাক্ট, সিঙ্গাপুরে কিছু প্রোডাকশন হয় না, সব বিশ্বে এসে সিঙ্গাপুরের মডেল। আপনার বাংলাদেশ এখনো সম্ভব, কিন্তু আইন প্রয়োগ কঠোরভাবে সরকার চালানো যারা চালাবে, এখানে 100% সৎ লোক থাকতে হবে এবং অপোজিশনে সৎ লোক থাকতে হবে। নিষ্ঠুরভাবে আইন প্রয়োগ করতে হবে। সম্ভব, এখনো সম্ভব। আপনি প্রয়োজনে শহর ভেঙে দেন, আপনার এইখানে এই শহরের প্রয়োজনে এই বিল্ডিং দরকার নেই, ভেঙে দেন, ভেঙে দেন। এই জন্যে বলছি যে আপনি যারা পারে হায়ার পারচেজ বেসিসে এই শহরটা বসবাসের উপযোগী করেন। এখন ধরেন, আমি এইটাই বলছি যে আমাদের চরিত্র, জাতীয় চরিত্র হচ্ছে আপনি ভালো কাজ করলেও আপনার দোষ কী করে বের করা যায়, তাহলে তো কাজ করতে পারবেন না। কারণ আমার তো সর্বাঙ্গে মলম তো সব জায়গায় লাগাইতে হবে, তো মলম লাগাইলাম কেন? আমার কথা হচ্ছে দোষ এখানে শহর বসবাস উপযুক্তি করলে একদম সর্বাঙ্গীন প্যানেল পরিকল্পনা করতে হবে, সার্বিক শহর ধরে। পিসমিল বেসিসে একটা অঞ্চল দিলে হবে না, পিসমিল বেসিসে ধরে না পুরো শহরের পরিকল্পনা করে সেইভাবে যত ভাঙাচুরা, দখল ফকল, যত বল প্রয়োগ, আইন যত প্রয়োগ, নিষ্ঠুরতা যা থাকে সব করে আপনার শহরকে তৈরি করতে হবে। কারণ আমাদের শহর তো স্থানান্তর করার জায়গা নেই, এখানেই বাস করতে হবে, এখানেই বাস করতে হবে। এইতে আমার হয়তো কথাটা নিষ্ঠুর মনে হচ্ছে, কিছু করার নেই। ধরো আপনার এই বিল্ডিং, এততলা বিল্ডিং, পার্কিং কোথায়? আন্ডারগ্রাউন্ডে সব এতগুলো গাড়ি চলবে কেমনে? হ্যাঁ, আপনি ওপেন করে দেন নিচতলা পুরোটা, 2তলা 3তলা ওপেন করে দেন। আপনাকে চিঠি দিবে, সরকার থেকে চিঠি দিবে। সিটি কর্পোরেশন আগে একবার হয়েছিল না, এই সাদেক হোসেন খোকার আগে, ওনার কি ছিল মেয়র, ওই আওয়ামী লীগের মেয়র ছিল হানিফ সাহেব, সিটি গভর্নর চাইছে। এখন সিটি গভর্নর সাদেক হোসেন খোকাকে আমার স্পষ্ট মনে আছে, ফেল করানো যাবে না, এই জন্য 2 সিটি করা হলো। 2 সিটি, মশার কি পাসপোর্ট লাগে বলেন? এখন মশা কি উত্তরের মশা এপাশে যায় না? ড্রেনের পানি কি ওপাশে যায় না? ভাগ করে কি করছেন?
ভাগ করে কি লাভ হয়েছে? না তো লাভ হয় নাই। সুতরাং আমার কথা হলো একদম কম্প্রিহেন্সিভ প্ল্যান, চারপাশে নদীর থেকে শুরু করে নদী যদি চারপাশে নদী যদি ক্লিয়ার করেন, চারপাশে যদি জাহাজ সুন্দর আপনার ইয়েতে যায়, বোটে যদি মানুষ চড়তে পারে, সুন্দর খুব টুরিস্ট ইয়ের মতো করবেন। আমি তো থাইল্যান্ডে গিয়ে দেখছি, জানেন, সরু নদী, সরু একটা খাল, সেখান থেকে দূর থেকে ওই সরু ওই যা মতো করেই লঞ্চ তৈরি করা হয়েছে।